আমাদের জামিয়ার ইতিহাসকে যদি একটু টেনে আনি, সেখানে আমরা যতটুকু জানি যে সম্ভবত 3বার শায়খুল হাদিস রহমতুল্লাহকে অব্যাহতি দেওয়া হচ্ছে সাময়িকভাবে। সম্ভবত এটা রাজনৈতিক এই যেই ছাত্রদের এঙ্গেজমেন্ট করা আবার না করা এই ধরনের ঘটনাগুলোর কারণে। না, 3বার অব্যাহতি না, 3বারের ঘটনা আছে, 3বারের ঘটনা আছে, 3 স্তর আছে। আচ্ছা, একটা হলো শায়খুল্লাহ সাহেব হুজুর এক রমজানে 7 মসজিদে কমিটির সদস্য ছিলেন, মুফতি সাহেব এবং হিফজুর রহমান সাহেব, ওনারা এতেকাফরত ছিলেন। এই এতেকাফরত থাকা অবস্থায় শায়খুল্লাহ সাহেব হুজুর মসজিদে গেলেন, সম্ভবত জোহরের পর গিয়ে কমিটির সদস্য এবং মুফতি সাহেব, মুফতি সাহেব ওনাদের উপস্থিতিতে উনি বললেন যে এটা রমজানের কথা, যে রমজানের পরে শায়খুল্লাহ সাহেব হুজুর কমিটি ভেঙে দিবেন এবং ভর্তির পর ছাত্র শিক্ষকদের সামনে হুজুরের বক্তব্য দিবেন, মওকিফ পরিষ্কার করবেন। এরপর কমিটির লোকেরা, যেহেতু কমিটির সদস্য সেখানে উপস্থিত ছিলেন, তো ওনারা এটা অন্যান্য সদস্যদেরকেও জানালেন যে হুজুরের প্ল্যান এমন, মাদ্রাসার শুরুতে উনি এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন। তখন কমিটি জরুরি ভিত্তিতে মিটিং করে মাদ্রাসা খোলার আগে সেগুলো এসে হুজুরকে 3 মাসের জন্য হুজুরের বাসায় বেতন পৌঁছায় দেওয়া হবে, কিন্তু হুজুরকে শিক্ষকতা থেকে বিরত রাখছেন। এবং এটা ছিল সাময়িক, বলা হয়েছে যে সাময়িক। তো সাময়িক এটার মধ্যে ওনাদের কৌশল এটা ছিল যে এর মধ্যে ভর্তির কাজটা শেষ হয়ে যাবে, একটা শৃঙ্খলায় চলে আসবে, হুজুরের পরে শিক্ষকতা শুরু করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর ওই সময় হুজুরকেই শুধু শিক্ষকতার জন্য 3 মাস না আসার জন্য অনুরোধ করা হয়েছে, বেতন ভাতা চালু থাকবে, কিন্তু বাকি হুজুরের নাতি, হুজুরের মাওলানা হাসান আহমদ সাহেব, হুজুরের ছেলে মাওলানা মাহফুজুল হক সাহেব, ওনারা কিন্তু যথারীতি শিক্ষক পদে বহাল ছিলেন, ওনাদেরকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ ছিল প্রথম দফা। তারপরে যখন সেগুলো সাহেব হুজুর শিক্ষকতা, না এটা দ্বিতীয় ঘটনা। তার আগের ঘটনা হলো যে সেগুলো সাহেব হুজুরকে ওই যখন রাজনীতির বিষয়টা নিয়ে কমিটির সাথে দূরত্ব তৈরি হয়, আর আরো কিছু অনিয়মের কথা যেটা আমরা বলতে চাই না, ব্যাখ্যা করতে চাই না, ওগুলোর প্রেক্ষিতে সেগুলো সাহেব হুজুরকে প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। আচ্ছা, এটা ছিল প্রথম পদক্ষেপ কমিটির। প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। ইস্তফা দিতে বলা হলে তখন যেহেতু ভাইস প্রিন্সিপাল ছিলেন মুফতি মনসুরুল হক সাহেব, শায়খুল্লাহ সাহেব হুজুর তখন শর্ত দেন যে আমি প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিব যদি মুফতি মনসুরুল হক ভাইস প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দেন। তখন কমিটির লোক মুফতি মনসুরুল হক সাহেবকে বললেন যে আপনি হুজুরকে আমরা যখন ভাইস প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিতে বললাম ব্যবস্থাপনাগত কারণে, তো হুজুর বললেন যে আপনিও ভাইস প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিতে হবে। তো হুজুর তাৎক্ষণিক রাজি হয়ে গেলেন, এবং হুজুর রাজি হলেন তা না, হুজুর শর্তও দিলেন যে আমি তো রাজি হইলাম, এবং এই শর্তে যে ভবিষ্যতে আর কখনো এই পদের জন্য আমাকে অনুরোধ করা যেন না হয়। আচ্ছা, মুফতি সাহেব এই কথা বললেন, এবং সেই কথার উপরে কিন্তু আজও হুজুর আছেন। হুজুর কিন্তু জামিউর রহমানে আর প্রিন্সিপাল পদ কিংবা ভাইস প্রিন্সিপাল পদে আর আসেন নাই। তো এই ছিল প্রথম পদক্ষেপ। আর বাকি শিক্ষকতা যথারীতি চলতেছিল। এর মধ্যে ঘটনা যেটা ঘটার, ওই যে রমজানের যেটা বললাম, সেগুলো এসে হুজুর কমিটি ভেঙে দিবেন, ছাত্র শিক্ষকদের সামনে ওনার মওকিফ ওয়াজাহাত করবেন, এইসব কথা বললেন, যার কারণে মাদ্রাসা খোলার আগে দিয়ে কমিটি ওই সিদ্ধান্ত নিল যে হুজুরকে 3 মাসের জন্য এই সবক দান থেকে বিরত থাকার অনুরোধ করলো, এবং বলা হলো যে বেতন আপনার এখানে পাঠিয়ে দেওয়া হবে। এটা ছিল দ্বিতীয় পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপের পরে হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহের মধ্যস্থতায় তথা হুজুর সেগুলো এসে হুজুরকে রহমানিয়া নিয়ে গেলেন। এখানে শহীদুল ইসলাম সাহেবও ছিলেন। শহীদুল ইসলাম সাহেব তো হুজুরের দরসে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এইসব ঘটনা হলো। সেগুলো এসে হুজুর যথারীতি আবার সবক পড়ানো শুরু করে দিলেন। গওহরপুরী হুজুরকে পাশে রেখে, সেগুলো এসে হুজুরকে পাশে রেখে এটার উপরে তাকিদ করে দিলেন যে আপনি আসবেন, পড়াবেন, আর কিছু করবেন না। এই ছিল দ্বিতীয় পদক্ষেপ। এরপরে ঘটনা, একদিন বিকেলে আমরা ছিলাম, দেখলাম যে অনেক লোকজন আসতেছে। শুনলাম তারা নূর হোসেন কোম্পানি সাহেবের অফিসে যাচ্ছে। সেগুলো এসে হুজুরও গেলেন। এটা নূর হোসেন সাহেবের সূত্রে কিংবা অন্য কোনো সূত্রে জানতে পেরে কমিটির লোকরা তাৎক্ষণিক থানায় ফোন করে পুলিশ ডাকলো। পুলিশ এসে মাদ্রাসার গেটে দাঁড়ালো। পরিকল্পনাটা আমরা এমন শুনেছি যে হুজুরের রাজনৈতিক দলের লোকদের সঙ্গে নিয়ে হুজুর মাদ্রাসায় ঢুকবেন। আচ্ছা, তো অথচ হুজুর কিন্তু তার আগে তো শিক্ষকতা চলমান ছিলই। তো যার কারণে পুলিশদের ওই গেটে দণ্ডায়মান থাকার কারণে ওনারা
মাদ্রাসায় ঢুকতে পারলেন না। হুজুর সাত মসজিদ চত্বরে চলে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের আগে কি পরে ওখানে যারা উপস্থিত ছিল, যারা আসছিল, তাদের সামনে সান্ত্বনা বক্তব্য দিয়ে বললেন যে আপনারা নিয়তে এখলাস, যে নিয়তে আসছেন সওয়াব পেয়ে যাবেন, আবার কখনো দরকার হলে আপনাদেরকে ডাকা হবে। তো এটা ছিল এক পদক্ষেপ। এটার পরে আবার হুজুর পড়াইতেছেন। এটা তারিখটা হলো 1/7/2000, 1/7/2000 মানে 1 জুলাই। আমরা তখন রাত্রেবেলা শুয়ে আছি। তো ফজরের আগ দিয়ে উঠবো, এর আগেই দেখি যে ছাত্রদের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড, ঘুম ভেঙে দেওয়ার পরে। আমি ফতেহ বিভাগে নেগরান হিসাবে ফতেহ বিভাগে ছিলাম। উঠে দেখি ফতেহ বিভাগের ছাত্র সব জাগনা, মাঝখানে বসা। তো তারা বসে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমাদের? বললো যে হুজুর মাদ্রাসা তো দখল হয়ে গেছে। মাদ্রাসা দখল হলো, কারা দখল করছে? বললো যে জামিলের নাম বললো, জামিলের নেতৃত্বে মাদ্রাসা দখল হয়েছে, এখন থেকে মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব হুজুরের। তো দরজা বাইরে তালা লাগানো, আমার দরজার বাইরে তালা লাগানো, আর এরকম কয়েকজন শিক্ষকের দরজার বাইরে তালা লাগানো ছিল। কোনো ছাত্র যারা মুফতি সাহেব হুজুরের ঘনিষ্ঠ ছিল, ওস্তাদের ঘনিষ্ঠ ছিল, তাদেরকে বাথরুমে আটকানো হয়েছে, তারা এখনো আছে। যাই হোক, ফজরের আজান হয়ে গেল। আমি তালেব ইলমদেরকে বললাম, তা আমার তো উজু করতে হবে, ওর খুলে দিতে বলো। এক ছাত্রকে ডাক দিয়ে, যারা করিডোর দিয়ে লাঠি নিয়ে এই মাথায় যায়, এদিকে যায় ওদিকে যায়, বললাম এদেরকে ডাক দিয়ে বললো যে এই হুজুর বলতেছেন দরজা খুলে দিতে, উজু করতে হবে। বললো যে জামিল ভাইয়ের অনুমতি ছাড়া খোলা যাবে না। তো বললাম জামিল ভাইকে ডাকতে কও। কিছুক্ষণ পরে জামিল ভাই আসলো, আমি জানালার কাছে গেলাম, তখন জামিল ভাই বলতেছেন যে হুজুর কেন বের হইবেন, মাদ্রাসা দখল হয়ে গেছে, কেন বের হবেন? বলে বের হবো, আমি তো উজু ইস্তিনজা করতে হবে। বলে উজু ইস্তিনজাই করতে পারবেন, অন্য কোনো কিছু করতে পারবেন না, এই শর্তে খুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, খুলে দেওয়া হলো। পরে যা জানতে পারলাম যে একটা অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানের রাতে, যেখানে মৌলানা মাহফুজুল হক সাহেব, মৌলানা আশরাফুজ্জামান সাহেব, হাসান আহমদ সাহেব, ওনাদের মাদ্রাসায় থাকার কথা, মাদ্রাসায় কিন্তু ওনারা ছিলেন না। ফজরের পরপরই জিনিসটা জানাজানি হয়ে গেলে পরে হাজী নুর হোসেন সাহেব, মোহাম্মদ আলী সাহেব, ওনারা আসলেন, এলাকার লোক, ওনাদের সাথে কিছু লোক আসলো। আসার পরে এই অভ্যুত্থানটা ব্যর্থ হলো। ওই দিন কিন্তু 16 জন ছাত্রকে হাতে নাতে আটক করা গেল। তাদেরকে কোনো মারধর কিছুই করা হয় নাই। তাদেরকে কমিটির লোক জরুরি ভিত্তিতে চলে আসলো। তাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে তোমরা এই কাজটা কেন করলে, তোমরা তো ছাত্র আছোই, তখন তারা বলল যে কয় ওস্তাদ ওই রাতে মাদ্রাসায় ছিলেন না, ওনাদের ইশারায় তারা মাদ্রাসা অভ্যুত্থান ঘটাতে গেছে। এটাও আমরা শুনতে পেলাম যে সেই অভ্যুত্থানের খবর হুজুরকে দেওয়া হয়েছে, সেগুলো সাহেব হুজুর, এবং সেগুলো সাহেব হুজুর সুপার মার্কেট পর্যন্ত চলে আসছেন আজিমপুর থেকে রিক্সা যোগে। সুপার মার্কেট পর্যন্ত এসে হুজুর শুনতে পারলেন যে এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, এবং হুজুর তখন মাতা নাসরুল্লাহ শব্দ বলে আফসোস করে ফেরত চলে গেছেন। আমরা অতটুকু শুনছি, আর বাস্তবতা আমরা আর জানি না, আল্লাহ আলাম। এটা ছিল তৃতীয় বারের ঘটনা। এদিন সকালে যে মিটিং হলো, কমিটির জরুরি মিটিং, সেই মিটিং এ যে ওস্তাদদের ব্যাপার অভিযোগ আসলো, এই অভ্যুত্থানের ইন্ধনদাতা হিসাবে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো, এবং সেগুলো সাহেব হুজুরকেও অব্যাহতি দিয়ে সেটাকে পুনর্বিবেচনা করার জন্য, চূড়ান্ত বিবেচনা করার জন্য একটা মজলিসে শুরা গঠন করা হলো। সেই মজলিসে শুরার মধ্যে ছিলেন আহমদ শফি সাহেব হুজুর, নুরুদ্দিন গওহরপুরী সাহেব হুজুর, আব্দুল কুদ্দুস সাহেব, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব হুজুর, মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, প্রফেসর হামিদুর রহমান সাহেব, নূর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে হুজুরের বিষয়ে সিদ্ধান্ত আমরা চূড়ান্ত করতে পারবো না, আপনারা চূড়ান্ত করবেন, এই দায়িত্ব দেওয়া হয়। এই ছিল তৃতীয় পদক্ষেপ। এই সব কিছুর কোনোটার মধ্যেই কিন্তু মুফতি মনসুরুল হক সাহেব কোন জায়গায় সিদ্ধান্তদাতা ছিলেন কিংবা ইনি হুজুরের বিপক্ষে প্রতিপক্ষ ছিলেন, এটার কোনো প্রমাণ আমরা দেখি নাই বা প্রমাণ করতে পারবেন এটা।